মানুষ পশ্চিমবাংলার মাটিতে তাদের নিজেদের সংগ্রামের নতুন অভিমুখ খুঁজে পাবে এই বলে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কংগ্রেস সুদীপ সেন। জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের অগ্রিম অভিনন্দন জানাই। 1923 সালে 1 জানুয়ারি কমরেড প্রশান্ত সুরের জন্ম। আজকে বেঁচে থাকলে 98 বছর হতো। 2 বছর পর তার 100তম জন্মদিবস আমরা পালন করব। কমরেড প্রশান্ত সুর মানে আমাদের নেতা। কমরেড প্রশান্ত সুরের হাত ধরে পার্টি করা শিখেছি। এখানে দাঁড়িয়ে আছেন এইরকম মানুষের সংখ্যা অগণিত। কমরেড প্রশান্ত সুর কেবলমাত্র পার্টির নেতা ছিলেন না, তিনি কেবলমাত্র উদ্বাস্ত আন্দোলনের নেতা ছিলেন না। কমরেড প্রশান্ত সুর মানে কলকাতা শহরের সেই অর্থে বামপন্থীদের পক্ষে, পার্টির পক্ষে প্রথম জেতা পৌর প্রতিনিধি। কমরেড প্রশান্ত সুর মানে সেই অর্থে বামপন্থীদের কলকাতা শহরের প্রথম মেয়র। এখনকার মতো 5 বছর মেয়র নির্বাচন আগে হতো না, বছর বছর মেয়র নির্বাচন হতো। 1969-70, 1970-71 2 ট্রাকমে কলকাতার মেয়র ছিলেন কমরেড প্রশান্ত সুর। প্রশান্ত সুর মানে 1977 সালে পরে পরপর টানা 19 বছর পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। কোন দপ্তর তিনি সামলান? উদ্বাস্তু আন্দোলনের দপ্তর, নগর পুনর্নয়নের দপ্তর, স্বাস্থ্য দপ্তর, হাজারটা দপ্তরের দায়িত্বে তিনি ছিলেন। কমরেড প্রশান্ত সুর আমাদের সকলের নেতা। সেই কমরেড প্রশান্ত সুরের এখানে দাঁড়িয়ে স্মরণ সভায় আজকে নিশ্চিতভাবে স্মারক বক্তৃতা যেটা দেওয়া হবে, সেই স্মারক বক্তৃতায় কমরেড মানিক সরকারের কাছে শুনবো আমরা কেন বামপন্থায় বিকল্প। কিন্তু শুনেই তো আমাদের কাছে শেষ হবে না। কমরেড এক ভয়ঙ্কর কঠিন সময়ের মধ্যে আছে, সে কথা ঠিক, কিন্তু সংকটের সময়, সমস্যার সময়ে তো সম্ভাবনা তৈরি হয়। আর এই সম্ভাবনা তৈরি ঘরে বসে হবে না। যদি দাঙ্গাবাজরা তোলাবাজদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, তাহলে বামপন্থীদের এগিয়ে আসতে হবে। ভারতবর্ষটাকে বাঁচাতে হলে বামপন্থীদের এগিয়ে আসতে হবে, কিন্তু সেটা ঘরে বসে হবে না। প্রশান্ত সুর কেন আমাদের নেতা ছিলেন, আমি দুটো উদাহরণ কেবলমাত্র দিয়ে আমার বক্তব্য শেষ করব। 1 নম্বর উদাহরণ, আজাদগড় তখন জলে ভেসে যাচ্ছে, কয়েকদিন মাত্র বৃষ্টি হয়েছে, আজাদগড় জলে ভেসে যাচ্ছে কেন? প্রশান্ত সুর তখন এখানকার পৌর প্রতিনিধি। তিনি গিয়ে দেখলেন গল্ফ ক্লাবের মাঠের মাঝখান দিয়ে যদি নালা কেটে দেওয়া যায় কর্পোরেশন রাস্তার সাথে প্যারালালি সমান্তরাল, তাহলে জলটা নেমে যাবে। এখান থেকে নেতাজির সঙ্গে সমস্ত যুবকবৃন্দকে জড়ো করলেন, হাতে নিজে কোদাল নিলেন, যুবকদের নিয়ে চলে গেলেন গল্ফ ক্লাবের মাঠে, নালা কাটতে শুরু করলেন। পুলিশ প্রশাসন ছুটে এসেছে, কারণ গল্ফ ক্লাব বুঝতে পারছেন সেখানকার কর্তা ব্যক্তিরা সাথে সাথে ফোন করেছে লালবাজারে পুলিশের সমস্ত বড় বড় লিডাররা নেতারা এখানে উপস্থিত, পুলিশের নেতা। আমাদের নেতা দাঁড়িয়ে বললেন এই কাজ আমি করবো, এই কাজ আমি শেষ করবো, আর শেষ না হওয়া পর্যন্ত যদি কাজটাকে বন্ধ করতে হয় প্রথমে আমাকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা জানতেন প্রশান্ত সুরকে গ্রেপ্তার করার মানে কি। তারা হাত গুটিয়ে চলে গেল, ওখানে নালা তৈরি হলো, আজাদগড়ের জল 1 ঘন্টার মধ্যে নেমে গেল। শিয়ালদা ফ্লাইওভার তৈরি হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে বলতে চাই, এই যাদবপুর থেকে শুরু করে আপনি ব্যারাকপুর পর্যন্ত চলে যান, রাস্তার যে কয়টা ফ্লাইওভার আছে প্রত্যেকটা ফ্লাইওভার হচ্ছে বামফ্রন্টের আমলে। শিয়ালদা ফ্লাইওভার তৈরি হয়েছে, প্রশান্ত সুর পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী। সেখানে যারা বেআইনি দখলদার যারা বসে আছেন তারা রাস্তা ছাড়বেন না। প্রশান্ত সুর তখন নেতাজি নগরের বাসিন্দা। প্রশান্ত সুর শিয়ালদার একটা হোটেলের বাসিন্দা হয়ে গেলেন কয়েকটা দিন। রাজ্যের মন্ত্রী শিয়ালদার হোটেলে গিয়ে বসবাস করতে শুরু করলেন, নিজে দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন, বেআইনি দখলদারদের উচ্ছেদ করলেন, শিয়ালদা ফ্লাইওভারটা হলো। প্রশান্ত সুর মানে সামনে দাঁড়িয়ে লড়াই করা একটা নেতৃত্ব, ভীরুতার কাছে মাথা নত করা নয়। সে কারণেই আপনাদের বললাম আজকে যারা প্রশান্ত সুর স্মারক বক্তৃতা শুনতে আসছি, আসুন কমরেড আমরা কমরেড মানিক সরকারের কাছ থেকে নিশ্চিতভাবে শিখবো, কিন্তু শিখে আমাদের রাস্তায় থাকতে হবে। আগামী দিনের রাস্তায় যদি আমরা থাকতে পারি তাহলে এই পশ্চিমবঙ্গ আবার পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারবোই, ত্রিপুরার মানুষকে নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারবোই, সারা ভারতবর্ষের মানুষকে নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ইউ মে সে আই এম এ ড্রিমার, but I am not the only one. I hope someday you will join us, the world will be one. আসুন কমরেড আমরা ঐক্যবদ্ধ হই। সকলকে রক্তি অভিনন্দন, লাল সালাম।
একবার ফটফট করিস না, দাঁড়িয়ে স্ট্রেট মানিক সঙ্গে মাঝখানে কোথাও দাঁড়াস আপনি আপনার মূল্যবান বক্তব্য উপস্থিত করুন। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার। আপনাদের অনুমতি নিয়ে আমার যে মুখের আবরণ, মাস্ক যেটাকে বলি, সেটা সরিয়ে নিলাম, না হলে কথা বলতে গিয়ে অসুবিধা হবে, আমারও হবে, আপনাদেরও বুঝতে অসুবিধা হবে। আমি আশা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই সভার সভাপতি, মঞ্চে যারা আসীন আছেন বিশিষ্ট জনেরা, আপনারা যারা এই শীতের সন্ধ্যায় এই সভায় মিলিত হয়েছেন, আপনাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, শ্রদ্ধাভাজন মায়েরা, বোনেরা আছেন, ভাই এবং বন্ধুরা আছেন, সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এই সভার আয়োজন প্রশান্ত সুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং দেশের বর্তমান পরিস্থিতিতে প্রাসঙ্গিক যে বিষয়টি, মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলো সমাধানের জন্য বিকল্প দিতে পারে, দেখাতে পারে বামপন্থা, সেটাকে সামনে রেখেই এই আলোচনার ব্যবস্থা। আমি আমার কথা শুরু করার আগে প্রশান্ত সুরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি বেঁচে থাকলে তার বয়স এখন ৯৮ হতো। আমাদের কলকাতা জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য সঠিকভাবেই বলেছেন। প্রশান্ত দাকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। প্রথম ত্রিপুরাতে দেখবার আমার সুযোগ হয়। ত্রিপুরায় তখন কংগ্রেস সরকার চলছে, সৌজন্যলাল সিংহ হচ্ছেন মুখ্যমন্ত্রী। আগরতলা শহরে পৌরসভা আছে, কিন্তু 25 বছর যাবৎ নির্বাচন হচ্ছে না। প্রশাসক দিয়ে পৌরসভা চালাচ্ছে। সেখানকার যারা শ্রমিক কর্মচারী, তাদের একটি সংগঠন গড়ে উঠেছে, তার সম্মেলন করে। সেই সম্মেলনে পশ্চিমবাংলার, বিশেষ করে কলকাতা, এই যে পৌরসভা, তাদের মধ্যে শ্রমিক কর্মচারী যারা আছেন, এদেরকে সংগঠিত করার ক্ষেত্রে প্রশান্ত সুর সেই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এবং যেটা উল্লেখিত হলো, তিনি পরপর দুবার এখানে তার চেয়ারম্যান হয়েছেন। সেই সুবাদে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি তখন কলেজে পড়াশোনা করি। আগরতলা শহরে চিলড্রেন্স পার্ক বলে একটা শহরের কেন্দ্রস্থলে এলাকা, তাতে একটা কমিউনিটি হল, বড় কোনো হল টল তখন আগরতলায় নেই।
সম্মেলন, তাকে ভিত্তি করে একটা ছোটখাটো সমাবেশ হবে, তাতে প্রশান্ত দা বলবেন। তার নাম আগে থেকে শুনেছি, কিন্তু চাক্ষুষ করার কোনো সুযোগ হয়নি। আগ্রহ নিয়ে এই সভায় গেছি তাকে দেখতে এবং তার কথা শুনতে। আমি যেটা বলবো, সেদিন তাকে আমি যে পোশাকে দেখেছিলাম, একটু কালো প্যান্ট, পুরো হাতওয়ালা সাদা একটা জামা আর কালো শু, আমি শেষ অবধি তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি যখন চলাফেরা করতে পারতেন, মন্ত্রী হওয়া থেকে শুরু করে নানা কাজে, আমার মনে হয় আপনাদের অভিজ্ঞতা তাই হবে, এই পোশাকটাই তিনি পরতেন। নীতিকে উপস্থিত না করে আমাদের এই ত্রিপুরার, বিশেষ করে আগরতলা শহরের, নগরের যে শ্রমিক কর্মচারীদের সম্মেলনে তিনি গিয়েছিলেন, সম্ভবত আগে থেকে বিষয় সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করেছেন। তাদের দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা, তার থেকে তাদের যে যন্ত্রণা, একে উপলব্ধির মধ্যে রেখে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি ভাবনায় রেখে তাদেরকে সংগঠিত হওয়ার ক্ষেত্রে, এবং বারবার যে কথাটা তা জোর দেওয়ার চেষ্টা করেছেন যে শুধু আপনাদের সংগঠিত হলে চলবে না, সঙ্গে সঙ্গে শিক্ষক, কর্মচারী, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, ছোট্ট রাজ্য আমাদের, তিনি বলছিলেন যে এদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে হবে। এদেরকে অসংগঠিত অবস্থায় ফেলে রেখে আপনারা এই পৌরসভার সমস্ত শ্রমিক কর্মচারীরা ঐক্যবদ্ধ হলেও আপনাদের যে সমস্যাগুলির সম্মুখীন আপনারা হচ্ছেন, এগুলো থেকে কিন্তু আপনারা নিস্তার পাবেন না। সরকারের উপর চাপ সৃষ্টি করতে গেলে পরে আপনাদের সমস্যার সমাধানের জন্য অন্যান্য যারা সমস্যা পীড়িত মানুষ আছে, তাদের যে সমস্যার সমাধান, এর জন্য তাদেরকে সংগ্রামে উজ্জীবিত করতে হবে, সংগঠিত করতে হবে। তারা আপনাদের সমর্থন করবে, আপনারা তাদের সমর্থন করবেন। এভাবে হাত ধরাধরি করে আমরা যত দ্রুত এগিয়ে যেতে পারবো, ততই বোধ হয় আমাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবার একটা রাস্তা আমরা খুঁজে বের করতে পারব। আমি বলছি আমার অভিজ্ঞতার কথা। আমি তখন ছাত্র আন্দোলনের সাধারণ কর্মী। এর আগে বহু বড় বড় নেতার বক্তৃতা শুনবার সুযোগ আমার হয়েছিল, আর যে কারণে আমি বলতে গিয়ে বললাম, সেদিনের আমার যে উপলব্ধি, যে এই যে নিখাদ সত্যটি, ভারী শব্দের আশ্রয় না নিয়ে জীবনের অভিজ্ঞতাকে পাথেয় করে এত সহজ সরল ভঙ্গিতে যেটা এই মুহূর্তে করা দরকার, করতে হবে, যেটা না করতে পারলে পর সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে না, এভাবে উপস্থিত করা যায়, এটা এই বক্তৃতাটা না শুনলে বোঝা যেত না। এই ছিলেন প্রশান্ত স্বরূপ। আপনারা এখানে যারা সম্মিলিত হয়েছেন, প্রশান্ত দাস সম্পর্কে আপনারা অনেক বেশি জানেন। সেই নিয়ে কথা বলে আপনাদের ভারাক্রান্ত করা আমার দিক থেকে নির্বুদ্ধিতা হবে, আমি সেটা যাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলবো, তো বর্ণময় চরিত্র। 15 বছর বয়সে নেতাজি সুভাষচন্দ্রকে দেখেছেন, তার বক্তৃতা শুনেছেন, প্রভাবিত হয়েছেন, এবং সেখান থেকেই ছাত্রদের মধ্যে কাজ করার চেষ্টা করেন, সংগঠিত করতে শুরু করেন। তারপর তাকে এখানে আসতে হয়, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, নানা আন্দোলনের সাথে যুক্ত হন। অল্প সময়ের জন্য সরকারি কাজে যুক্ত হয়েছিলেন, 5 বছরের বেশি এই কাজে তিনি থাকতে পারেননি। রেল আন্দোলন, খাদ্য দপ্তরের কর্মীদের আন্দোলন, অন্যান্য শিক্ষক কেরানি কর্মচারীদের আন্দোলন, যারা রিফিউজি হয়ে দেশভাগের কারণে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলায় আসতে বাধ্য হয়েছিলেন, তাদের স্থায়ী বসতি দেওয়ার যে কাজ, এবং পরবর্তী সময়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে
এই প্রধান কলকাতা শহর নগরীতে এবং পরে মন্ত্রী হিসাবে রাজ্যের উন্নয়ন অগ্রগতিতে তিনি বলা যায় নিরন্তর কাজ করে গেছে। নিজের স্বার্থ নিয়ে সমস্যা নিয়ে ভাবতেন না, কিন্তু সবকিছুর মধ্যে প্রশান্তদার চরিত্রের মূল যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার লক্ষ্য হিসেবে তিনি স্থির করে নিয়েছিলেন যে আমাদের ভারতবর্ষকে, স্বাধীন ভারতবর্ষকে একটা সুন্দর, সুস্থ, সুখী রাষ্ট্র হিসাবে যাতে আমরা গড়ে তুলতে পারি, দেশ হিসাবে যাতে আমরা গড়ে তুলতে পারি, তার জন্য আমাদের কাজ করতে হবে। এখানে অনাহারী মানুষ থাকবে না, অর্ধাহারী মানুষ থাকবে না, নিরক্ষর থাকবেন না, বাস্তবিকহীন মানুষ থাকবেন না, বিনা চিকিৎসায় কাতরাতে কাতরাতে মারা যাবেন, সড়কে পড়ে থাকবেন, এরকমটা থাকবে না। যার যতটা যোগ্যতা দক্ষতা তার ভিত্তিতে কাজ করবেন, ভিক্ষাবৃত্তি করে, উচ্চবৃত্তি করে কেন বেঁচে থাকবেন? মানুষ তার আত্মসম্মান, স্বাভিমান নিয়ে মাথা উঁচু করে দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে যাতে বেঁচে বর্তে থাকতে পারেন, এরকম একটা ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে করবার লক্ষ্য নিয়ে তিনি কিন্তু তার সমস্ত জীবনটাকে শ্রেণী আন্দোলনই বলেন, গণ আন্দোলনই বলেন, তাতে উৎসর্গ করেছিলেন। শুরু হয়েছিল সাম্রাজ্যবাদ বিরোধী ব্রিটিশ তানাবাদ আন্দোলন, তার সাথে স্বাধীনতার আন্দোলন। সেখান থেকে পর্যায়ক্রমে একটার পর একটা স্তর অতিক্রম করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন স্বাধীনতা আমরা অর্জন করেছি, রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু অর্থনৈতিক যে সমস্যাগুলো, এগুলো যদি সুরাহা করা না যায় তাহলে এই স্বাধীনতা প্রকৃত অর্থে মানুষের জীবনে শান্তি, সমৃদ্ধি নিয়ে আসতে পারবে না। কাজে সেদিক থেকে এই যে ভাবনা, এই যে চিন্তা নিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন, এটাই কমিউনিস্ট আন্দোলন এবং শেষ পর্যন্ত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে তাকে একাত্ম হতে সাহায্য করে। প্রশান্তদা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু ভারতবর্ষের অবস্থা, ব্যবস্থাকে যেরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন, সেই জায়গাটাতে আমরা ভারতবর্ষের মানুষ এখনো পৌঁছতে পারিনি। বরং বলা যায় এখন পরিস্থিতি দারুণ একটা জটিল অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে গত 7 বছর যাবৎ আরএসএস এর নিয়ন্ত্রিত বিজেপি দলের সরকার চলছে দিল্লিতে, তারা দেশ শাসন করছে। 14 লোকসভা নির্বাচন যে প্রতিশ্রুতির ডালি নিয়ে উপস্থিত হয়েছিলেন, 19 লোকসভা নির্বাচনে গিয়ে যা হওয়া উচিত ছিল, 14 নির্বাচনে আপনি যা বলেছেন, আপনারা যা বলেছেন, তার কতটা কার্যকরী করতে পারলেন, কতটা পারলেন না, কেন পারলেন না, সমস্যা কোথায়, বাধা কোথায় ছিল, তার থেকে উত্তরণের জন্য এখন কি ভাবছেন, এটা বলে 19 নির্বাচনের নির্বাচিত হতে পারলে কি করবেন সেটা বললে ভালো হতো। কিন্তু দেখা গেল আত্মসমীক্ষা নাই, পর্যালোচনা নাই। 19 নির্বাচনে সম্পূর্ণ ভিন্ন কর্মসূচি নিয়ে উপস্থিত হয়েছে। 14 এবং 19 নির্বাচন কি বলেছেন, কি করেছেন, এখন কি করছেন, এই সবগুলোকে একটা জায়গায় নিয়ে এসে তার সারসংক্ষেপ যদি আমরা করি তাহলে আমরা কি বলবো? নিউ লিবারাল ইকোনমিক পলিসি,
নয়া উদারনৈতিক যে অর্থনীতি, সেই অর্থনীতি ভারতবর্ষে পুরো মাত্রায় কার্যকরী করার জন্য সর্বশক্তি নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার দিবারাত্র কাজ করছেন, তার বিস্তৃত বিশ্লেষণে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা এখানে যারা আছেন বুদ্ধা মানুষ, আমাদের চাইতে অনেক বেশি আপনারা জানেন। শুধু যেহেতু বিষয়টি প্রাসঙ্গিক, তার জন্য যে কথাটা বলতে হবে, এদের শাসনে এই 7 বছরে আমাদের দেশে ধনী এবং দরিদ্রের মধ্যে যে ফারাকটা, এটা প্রতিনিয়ত বেড়ে চলেছে। গরিব মানুষের সংখ্যা বাড়ছে, জীবন যন্ত্রণায় তারা বিধ্বস্ত হচ্ছেন, আর ধনীদের যে সম্পদ তারা পাহাড়ের চূড়ায় উঠছেন। কিছুদিন আগে একটি সমীক্ষা, বেসরকারি সমীক্ষা, আজ থেকে দিন 10-12 আগে, তাতে দেখা গেল আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আক্রান্ত যারা, তারা হচ্ছে শিশু, মায়েরা, বোনেরা এবং বয়স্ক নাগরিক যারা। শিশুদের মধ্যে 80% এরা রক্তাল্পতায় ভুগছে, সুষম খাদ্যের অভাবে তারা স্টান্টেড হয়ে যাচ্ছে। তার যে গ্রোথ, তার যে বৃদ্ধি, তার যে বিকাশ এই বয়সে হওয়া উচিত, সেটা হচ্ছে না। মায়েরা রক্তাল্পতায় ভুগছেন। মা যদি রক্তাল্পতায় ভুগেন, মায়ের বুকে দুধ কোত্থেকে আসবে? সেই দুধ শিশুর খাদ্য। সে মা যদি রক্তাল্পতায় ভোগেন, সেখানে দুধের সংকট হবে, এবং সেই শিশুর সুষম খাদ্য, প্রধান খাদ্য হচ্ছে মায়ের বুকের দুধ, এবং সেটার অভাবজনিত কারণে আমাদের শিশুরা স্টান্টেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার কথা না। বয়স্ক যারা, তারা আপনার এই সুষম খাদ্যের অভাবে তার দেহের অভ্যন্তর থেকে প্রতিরোধী যে ক্ষমতা, মানুষ জন্মসূত্রে এই ধরনের একটা ইমিউনিটি নিয়ে জন্মায়, এটা অনেকটা প্রাকৃতিক। পরবর্তী সময়ে জন্মের পর যে পরিবেশের মধ্যে মানুষ বড় হয়, বেড়ে ওঠে, সেখান থেকেও ইমিউনিটি অর্জন করার জন্য কিছু বিষয় মানুষ তার নিজের অজান্তে আহরণ করতে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই ইমিউনিটি ডেভেলপ করার জন্য তাকে সেই ধরনের সুষম খাদ্য গ্রহণ করতে হয়। এই সবটা মিলিয়ে মানুষের দেহে একটা প্রতিরোধী ক্ষমতা জন্মায়। এখন যে কোভিডের সমস্যা আমরা পড়েছি, তাতে প্রথম থেকে আজ অবধি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে পৃথিবীর বড় বড় স্বাস্থ্য বিজ্ঞানী, এমনকি আমাদের দেশেরও বড় বড় ডাক্তারবাবু যারা প্রতিষ্ঠিত, যারা স্বীকৃত, যারা, তারা সবাই মিলে যেটা বলছেন যে কোভিডের চিকিৎসার কোনো ঔষধ তো আমরা এখনো নির্ধারণ করতে পারছি না। ভ্যাকসিন হতে সময় লাগবে। অনুমান নির্ভর সর্দি, কাশি, জ্বর, গা ব্যথা, এগুলোর কিছু ওষুধ আমরা দিচ্ছি, কিন্তু এগুলোকে কোভিডের ঔষধ যদি মনে করেন, ভুল করবেন। তারা দুটো পরামর্শ দিয়েছেন। একটা হচ্ছে এই যে মুখে ঢাকনি দিতে হবে, এটা এই ঠোঁট দুটো ঢাকলে হবে না, নাকটাও বন্ধ করতে হবে, একটু পর পর হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে, এবং জনভিড় এড়িয়ে চলতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে, যার যতটাই সামর্থ্য আছে তার উপর ভিত্তি করে একটু ভালো খাবার নিতে হবে, প্রোটিনাস ফুড নেওয়ার চেষ্টা করতে হবে, ফল ইত্যাদি খেতে হবে। এটা দেহের মধ্যে প্রতিরোধী ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, এবং এটাই হচ্ছে এই মুহূর্তে প্রধান ঔষধ, যেটা দিয়ে এই কোভিড নামক যে
আমাদের সামনে এই বিপদটা তৈরি করেছে, তাকে প্রতিহত করার ক্ষেত্রে বহুলাংশে সাফল্য আসতে পারে। তাহলে এই যে রিপোর্টটার কথা আমি উল্লেখ করলাম, তারা যা বললেন, শিশু, মা বোন এবং বয়স্ক মানুষ এরা প্রত্যেকেই তো এই ইমিউনিটির সমস্যায় তারা ভুগছেন। কাদের হাতে সরকার? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির হাতে সরকার। এই যে কোভিডটা হলো, বক্তৃতা হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে, বিজ্ঞাপন ছাপা হচ্ছে, পরিযায়ী থেকে শুরু করে প্রায় 49 থেকে 52 কোটি মানুষ পরিযায়ী শ্রমিক। আপনাদের এই পশ্চিমবাংলা থেকে কোটি কোটি এরকম লোক বছরের একটা ভালো সময় অন্য রাজ্যে কাজের জন্য, খাদ্যের ব্যবস্থা করবার জন্য তাদের যেতে হয়। এরা কি করে বাঁচবেন? এর জন্য কোনো ব্যবস্থা নাই। লকডাউন হলো, পূর্ব প্রস্তুতি ছাড়া আকাশের তলায় তাদের এসে দাঁড়াতে হলো, শত শত কিলোমিটার হেঁটে আসতে হলো। দোকান বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, কারখানা বন্ধ, ঝাঁপ পড়ে গেছে, কাজ নাই, রোজগার নাই, বাজারে যেতে পারছেন না। তাহলে এই যে ইমিউনিটির প্রশ্নে খাদ্যের সম্পর্ক কিনবেন কোত্থেকে? এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা বামপন্থীরা, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রথম এই দাবি উত্থাপন করি। আগামী 6 মাস গুদামে খাদ্য জমে আছে, ইঁদুর বেড়ালে খাচ্ছে বিনা পয়সায়, এরকম যাদের ট্যাক্সও দিতে হয় না, রোজগার পাতি নাই, তাদের মধ্যে বন্টন করো। আর 6 থেকে 7 মাস অন্তত এরকম পরিবারগুলোকে একসাথে করে ভেবে, বেশি দিতে পারলে ভালো, ন্যূনতম অন্তত 7,500 থেকে 8,000 টাকা দাও। মানুষকে তো বাঁচাতে হবে। তাদের শ্রমে ঘামে সম্পদ তৈরি হয়। আমাদের উৎপাদনের যে দুটো গুরুত্বপূর্ণ জায়গা, একটা হচ্ছে গ্রামে গঞ্জে কৃষি, আর হচ্ছে কলে কারখানায় শ্রমিক যারা কাজ করেন, ওখানে কৃষকরা যারা কাজ করেন, তাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে এই দুটো গুরুত্বপূর্ণ কর্মসূচি নেওয়া দরকার। এই যে বাজেট আজকে যেটা উপস্থিত হলো, এই বাজেটও এই যে দুটো গুরুত্বপূর্ণ, এটা জাতীয় দাবি হয়ে গেছে, জাতীয় দাবি হয়ে গেছে। এবং এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে যে গ্রামের যে রেগা 200 দিন করে মজুরি বাড়াও, শহরগুলোতে এই রেগার আদলে এরকম কাজ চালু করার ব্যবস্থা করো। মনে করার কারণ নেই, নগরীতে গরিব মানুষ বাস করে না, বস্তিতে কারা বাস করে? 100 জনের মধ্যে 80-85 জন এই পরিশ্রমের বিনিময়ে যা রোজগার করেন তা দিয়ে কোনো মতে আত্মটা খেয়ে বেঁচে থাকবার চেষ্টা করেন। তাদের যদি বাঁচানো না যায় তাহলে দেশের অর্থনীতি চুরমার হয়ে যায়। এবারকার বাজেট যেটা আজকে উপস্থিত হলো, নানা কথার ফানুস ছড়ানো হলো। আমি আগরতলা এয়ারপোর্টে বসে টিভিতে দেখছিলাম, আমাদের বর্তমান যিনি অর্থমন্ত্রী, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন, বলেন ভালো, দলীয় বক্তব্য গুছিয়ে বলতে পারেন, কিন্তু বাজেট, গতবার বাজেটে যা বলেছেন, গতবার বাজেট থেকে এই বাজেটের মাঝখানে কোভিডের পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নানা কথা বলেছেন, কিন্তু কাজের কাজ কিছু করেননি। এই বাজেটের মধ্যে এই সম্পর্কে কোনো কথাবার্তা নাই। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে পরিস্থিতিটা কি? আমি যেটা বললাম, 3টে অংশের মানুষের কথা, বিপন্ন শিশু, মায়েরা, বোনেরা এবং বয়স্ক অংশের মানুষ। এই কোভিডের পিরিয়ডে 14 কোটির উপর মানুষ কাজ হারিয়েছেন, আর 49 থেকে 51-52 কোটি যারা পরিযায়ী শ্রমিক, কল কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে ফিরে আসতে হয়েছে। আবার ফিরে যাবেন এই প্রত্যাশায় তারা বুক বাঁধছিলেন। একটা ছোট্ট অংশকে ওই কলকারখানার মালিক এই সমস্ত যে বিশেষ বিশেষ কাজ, তাদের যেখানে কলকারখানা, ওখানে এই কাজগুলো করার জন্য এই ধরনের স্কিল্ড ওয়ার্কার নাই, এদেরকে এমনকি এরোপ্লেন সেখানে চার্টার্ড করে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন একটু মজুরি বাড়িয়ে। এটা সংখ্যা কম, বাকিদের কি হবে?
বেকার সমস্যা এই সরকার আসার পর গত 50 বছরে ভারতবর্ষের যে সংখ্যা তাকে সারপাস করে গেছে। রেকর্ড সংখ্যক বেকার পাচ্ছে। আজকে যে বাজেটটা উপস্থিত করেছে বেকারদের কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্টভাবে কোনো প্রকল্প এখানে উল্লেখ করেছে? আপনারা যদি দেখে থাকেন কেরালার লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট গভর্নমেন্টের অর্থমন্ত্রী আজ থেকে 4 দিন আগে যে বাজেট উপস্থিত করেছেন, ধরে ধরে হিসাব করে করে কিভাবে ওখানে বেকারদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যেতে পারে। পরিযায়ী হয়ে ওখানে যারা ফিরে আসছেন মধ্যপ্রাচ্য থেকে এখন ফিরে যেতে পারবেন না, এবং তারা ওখানে যা রোজগার করতেন তার থেকে ভালো টাকা ভারতবর্ষে পাঠাতেন, তার অংশ কেরালাতে যেত, তাদের অর্থ ভান্ডারকে স্ফীত করতে সাহায্য করত। এরা এখন প্রায় বেকার। এদের কাজের সংস্থান কিভাবে করা যায় এই বাজেটের মধ্যে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন। কই আমাদের কেন্দ্রের সরকার আজকে যে বাজেটটা উপস্থিত করেছেন তাতে তো এই নিয়ে কোনো কথাবার্তা নাই, আমার অন্তত চোখে পড়েনি। আমি এনডিটিভি দেখছিলাম, এই বাজেট উপস্থিত করার পর 10টা পয়েন্টে এই বাজেটকে প্রাথমিকভাবে মূল্যায়ন করতে গিয়ে যা বলেছেন তাতে তো বেকারদের সমস্যার কথা কিভাবে সমাধান করা হবে কিছু বক্তব্য নাই, কিছু বক্তব্য নাই। এরকম পরিস্থিতির সঙ্গে সঙ্গে শিল্পের সংকট এবং 40 থেকে 41টা দাবি লড়াই করে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে লড়াই করে করে আমাদের দেশের শ্রমিক শ্রেণী সমাজে অংশের মানুষ যে অধিকারগুলি আদায় করেছিলেন সেই অধিকারগুলোকে এখন 4টা কোডের মধ্যে নিয়ে আসছে, এবং মূল লক্ষ্য হচ্ছে শ্রমিকদের অধিকার হরণ করা, মালিকদের স্বার্থ রক্ষা করা। শ্রমিক ধর্মঘট করতে পারবে না, দাবি জানাতে পারবে না, যেখানে কাজ করছে সেখানে তার যে সমস্যা, অস্বাস্থ্যকর পরিবেশ, কথাবার্তা বলতে পারবে না। মালিক যেমন খুশি তেমন ছাঁটাই করতে পারবে। সরকারের কাছ থেকে পূর্ব অনুমতির কোনো দরকার নেই। এটা সুযোগ করে দেওয়ার জন্য এই 40-41 আইনকে সংকুচিত করে 4টা কোডের মধ্যে ঢুকানো হয়েছে। এই 7 দফা 8 দফা যে দাবি নিয়ে 10টা ন্যাশনাল ট্রেড ইউনিয়ন, অনেকগুলি ফেডারেশন, তারা এর আগ পর্যন্ত 18টা 19টা ধর্মঘট করেছেন কলে কারখানায় কর্মস্থলে। এই লাস্ট যেটা করলেন 26শে নভেম্বর সেটা ছিল ভারত বন্ধ। আরো এক ধাপ এগিয়ে তাতে অন্যতম ছিল এই কোড আমরা মানি না, এটা প্রত্যাহার করতে হবে। তাহলে এরা আক্রান্ত হচ্ছে, কার সুযোগ করে দিচ্ছেন? আর এই যে 3টা ফার্ম বিল অ্যাক্ট হলো, প্রথম অর্ডিন্যান্স হলো, তারপরে এই কোভিডের সুযোগ নিয়ে গোটা ভারতবর্ষকে জেলখানায় পরিণত করে কথা বলার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়া, দাবি উত্থাপন করা, সমস্ত কিছুকে পায়ের তলায় চেপে রেখে আইনে পরিণত করল। আমাদের যে সংবিধান তাতে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে তার অন্যতম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। সেই সংসদীয় গণতন্ত্র তার যে গুরুত্বপূর্ণ বিষয়, এই সংসদ এগুলোকে আমরা আইনসভা বলি। কেন্দ্রের ক্ষেত্রে লোকসভা, রাজ্যসভা, আর রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, বিধান পরিষদ। লোকসভা 5 বছর পর পর শেষ হয়ে যায়, নতুন করে তৈরি করতে হয়, কিন্তু রাজ্যসভা এটা নতুন করে তৈরি করতে হয় না, এটা চলতে থাকে 6 বছর পর্যন্ত। একজন সদস্যের মেয়াদ প্রতি 2 বছর পর পর তার একটা ভালো সংখ্যক সেখানে সদস্য নতুন করে সেখানে অন্তর্ভুক্ত হয়। পার্লামেন্টে কোনো আইন পাস হলে পর রাজ্যসভায় যতক্ষণ পর্যন্ত এই আইনটা পাস না হয় রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করতে পারেন না। বিজেপি তার সেনাদের নিয়ে পার্লামেন্টের সংখ্যা বেশি পাস করিয়ে নিয়েছে। এই 3টা বিল আইনে পরিণত করার জন্য যখন রাজ্যসভায় গেল, হিসাব করে তারা দেখেছে বিরোধীরা যদি একটা জায়গায় আসে তাহলে বিজেপি তার সঙ্গেও যারা আছেন তাদের নিয়ে
ভোটাভুটি করলে পরে জিততে পারবে না। তাই বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড দিয়ে এদের ঘেরাও করে রেখে এর আগে 2-3জন বামপন্থী সাংসদকে সেখানে সাসপেন্ড করে রাজ্যসভায় ঢুকতে না দিয়ে ভোট চাই, ডিভিশন চাই, একজনও যদি বলেন আমি ভোট চাই, আমাদের সংসদীয় নিয়ম অনুযায়ী ভোট করতে হবে, এই দাবি করা সত্ত্বেও এটাকে না মেনে হই হুল্লোড়ির মধ্য দিয়ে এই বিল আইনে পাশ করিয়ে নিয়েছে। এই 3টা আইনের মূল কথা কি? কৃষক, উৎপাদক তারা ফসলের ন্যূনতম মূল্য পাবে না। এখন পাচ্ছেন, ঘটনা তা না। ভারতবর্ষের কয়েকটা রাজ্যে ফসল যখন আসলে বিক্রির সময়, মৌসুম, সেই সময় সরকার থেকে কিনতে যায় না, কয়েক মাস পরে কিনতে যায়। গরিব কৃষক, মাঝারি কৃষক ধার দেনা করে চাষ করেন, পাওনাদার অপেক্ষা করেন, কখন সরকার আসবে, কিনবে, পয়সা আসবে, তারপরে তিনি অপেক্ষা করতে রাজি না। আর তার পরিবারের লোক খেয়ে পড়ে বাঁচতে হবে, ফলে ওই সময় বাজারে আনেন, বাধ্য হয়ে সস্তায় বিক্রি করেন। তাও মাত্র কয়েকটা রাজ্যের মধ্যে এগুলো কেনাবেচার ব্যবস্থা আছে। পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের সময় থেকে এটা চালু হয়েছে। এখন কি চলছে আপনারা সবচেয়ে ভালো জানা আমার চাইতে, আমি সেখানে নাই পেয়ে গেলাম। এখন এই যে আইন, 3টার মধ্যে একটা আইন, তাতে এই ন্যূনতম মূল্যে উৎপাদন খরচের 1.5 গুণ, এতে ধার করে চাষ করতে গেলে পরে তার জন্য তাকে যে সুদ দিতে হয়, স্বামীনাথন কমিশন এটা বলেছেন, এটাকেও ধরতে হবে। মাটি ঠিকঠাক করার জন্য যে খরচ, এটাকেও ধরতে হবে। ব্যাংক থেকে যদি ঋণ নিয়ে থাকে, এটাকে উসল করার প্রশ্ন, এই সবগুলো মিলিয়ে বলছেন উৎপাদন খরচ যা হবে 100 যদি হয় তাহলে 150 টাকা দিয়ে কিনতে হবে। শুনছেন না তো? ভোটের সময় কিন্তু বলেছে স্বামীনাথন কমিশনের এই পরামর্শ আগের সরকার করেনি, আমরা কার্যকরী করলো না। বরং এই নতুন আইন করে যে কয়েকটা জায়গায় 2 মাস 3 মাস পরে হলো, ন্যায্য ন্যূনতম মূল্য না হলেও যা কিছু কিন্তু এটা তুলে দেওয়ার ব্যবস্থা হবে। এটা যদি তুলে দেয়, দ্বিতীয় যে আইনটা, তাতে গিয়ে কি করলো, এসেনশিয়াল কমোডিটিসের যে চার্ট, তার থেকে কতগুলো আইটেম বাদ দিয়ে দিল। তার অর্থ জিনিসের দাম বাড়বে, মজুদ বাড়বে, কৃত্রিম অভাব তৈরি হবে, কালোবাজারি হবে, গরিব মানুষের পকেট কাটবে, রেশনিং ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তৃতীয় হচ্ছে দেশের বিদেশের বড় বড় পুঁজিপতি যারা, তারা ছোট মাঝারি কৃষক যারা, তারা হয়তো নিজের পয়সা খরচ করে মাঠে ফসল ফলাবার ক্ষমতা নাই, তাদের সঙ্গে চুক্তি করে এই শর্তে তারা টাকা দেবে যে আমরা যে ফসলটা তোমার জমিতে ফলাতে বলবো এটা তোমাকে ফলাতে হবে। তার মানে হচ্ছে এটা ব্রিটিশ আমলের নীল চাষের মতো ঘটনা। এবং এটা ফলাতে গিয়ে যদি দেখা যায় বর্ষা হয়, বাদল হয়, খরা হয়, বন্যা হয়, তাতে যদি ফসল নষ্ট হয়, যিনি ধার দিলেন তিনি তার জন্য তার কোনো মাথা ব্যথা থাকবে না, তাকে সুদ দিতে হবে, টাকা ফেরত দিতে হবে, না হলে পর জমি তার হাতে চলে যাবে। গরিব কৃষক, মাঝারি কৃষক, তার হাতে জমি রাখবার কোনো ব্যবস্থা নাই। অর্থটা কি? তাহলে এই পুঁজিপতিদের, ধনীদেরও ধনী যারা, যাদেরকে আমরা রাজনীতির পরিভাষায় বলি বিগ বুর্জোয়াজি, এরাই তো আমাদের দেশের সরকারের নেতৃত্ব। এরা কর্পোরেট হাউসেস, মাল্টিন্যাশনাল কর্পোরেশন এবং ব্যাংক পুঁজি, শিল্প পুঁজির সংমিশ্রণে যে ফিনান্স ক্যাপিটাল যেটাকে বলি, যেটা গোটা পৃথিবীর অর্থনীতির বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, বিশেষ করে পুঁজিবাদী দুনিয়া, এদের স্বার্থ রক্ষা করবার জন্য এই 3টা আইন তৈরি করেছে, যেটা সর্বনাশ হয়েছে। তাহলে আমি যে কয়েকটা কথা বললাম, এগুলো থেকে আপনি যদি উপসংহার টানবার চেষ্টা করেন, এই সরকারটা কার? পরিষ্কার
ভোটের সময় যাই প্রতিশ্রুতি দিই, আসলে দিবারাত্র পরিশ্রম করছে এই ছোট্ট একটা অংশের স্বার্থ রক্ষা করার জন্য। এটা সাম্রাজ্যবাদী শক্তির যেমন চাপ আছে, আন্তর্জাতিক যে পুঁজি, বড় পুঁজি, তাদের চাপ আছে। তারা এবং আমাদের দেশের যারা বিগ বুর্জোয়াজি এবং এই যে কর্পোরেট হাউসেস, তারা একসাথে মিলেমিশে একটার পর একটা অসম্পূর্ণ নিউ লিবারাল ইকোনমিক পলিসির যে কর্মসূচিগুলি আন্দোলনের চাপে এই সরকার কার্যকরী করতে পারছিল না, এখন দ্রুততার সাথে এগুলো কার্যকরী করার চেষ্টা করছে। এই কারণে যেটা বলছি, এই যে কৃষকদের আন্দোলন, এই সামগ্রিক নিউ লিবারাল ইকোনমিক পলিসি জনস্বার্থ বিরোধী, রাষ্ট্রের স্বার্থ বিরোধী, অল্প সংখ্যকের স্বার্থ রক্ষা করার জন্য। এটা না ছাত্র, না যুবক, না কৃষক, না শ্রমিক, না শ্রমজীবী বংশের মানুষ, না ছোট মাঝারি ব্যবসায়ী, ব্যবহারজীবী, বুদ্ধিজীবী, তাদের স্বার্থে না, একটা ছোট্ট অংশের স্বার্থে একটার পর একটা যা আক্রমণ করছে, তার থেকে আলাদা করে এই কৃষকদের এবং কৃষির উপর যে আক্রমণ দেখবার সুযোগ দেয়। এই সামগ্রিক যে প্যাকেজ অল্প লোকের স্বার্থে কার্যকরী করার চেষ্টা, তার এটা অন্তর্ভুক্ত। কাজেই আন্দোলনের সামনের সারিতে কৃষকরা, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু অন্য সমস্ত অংশের মানুষের স্বার্থের সাথে যুক্ত আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। এটাই আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে বলবার চেষ্টা করছি। যদি আমরা মনে করি যে কৃষকদের আন্দোলন তারা করবে, আমরা শুধুমাত্র একটা নৈতিক সমর্থন দেব, কোন একটা সম্মেলনের প্রস্তাব পাশ করব, তা যদি আমরা করার চেষ্টা করি তাহলে ভুল করব। সক্রিয় ভূমিকা নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, তাৎপর্যমণ্ডিত ঘটনা, আগে শ্রমিকরা 26 তারিখ যে সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছিলেন, তখন 200-র মতো কৃষকদের সংগঠন স্বাধীনতার পর এরকম ভাবে একটা মঞ্চে তারা সমবেত হয়েছিলেন। তাদের যে 7 দফা দাবির মধ্যে এই 3টা ফার্ম যে অ্যাক্ট, এগুলো প্রত্যাহারের দাবি তারা রেখেছিলেন। অন্য বিষয়গুলির প্রতি কৃষকদের নজর না থাকলেও এই যে দাবি, এবং তার সঙ্গে হচ্ছে 2020-এর আপনার খসড়া ইলেকট্রিসিটি বিল, এটা প্রত্যাহার করার কথা বলেছিল। এর সাথে কৃষির সম্পর্ক আছে। তারা বলছেন আমাদের দাবি তোমরা করছো, তোমরা ধর্মঘটে যাচ্ছ, আমরা তোমাদের সমর্থন করব। তারা সঙ্গে সঙ্গে পাশাপাশি গ্রাম ভারত বন্ধের ডাক দিয়েছিল। অসাধারণ ঘটনা। এবং এটা ছিল 20তম সর্বভারতীয় ধর্মঘট। এতে প্রায় 25 থেকে 26 কোটি মানুষ কোনো না কোনোভাবে সক্রিয় অংশগ্রহণ করেছে। কৃষক এবং শ্রমিক, কৃষকদের মধ্যে নানা ভাগ বিভাজন আছে। ক্যাপিটালিস্ট ল্যান্ডলর্ড আছেন, ধনী কৃষক আছেন, মাঝারি কৃষক আছেন, প্রান্তিক চাষি আছেন, ক্ষুদ্র চাষি আছেন, আর কৃষি মজুর আছেন। তাদের একটা জায়গায় আনা তো সহজ না, কিন্তু দেখা গেল তারা একটা জায়গায় চলে আসছেন। এবং আপনারা দেখছেন প্রায় 500-র মতো সংগঠন এই আন্দোলনটাতে সাড়া দেওয়ার চেষ্টা করছেন তাদের মতো করে। আর শ্রমিকরা বলছেন আপনাদের এই আন্দোলনে আমরা আছি। এই যে 26 তারিখ দিল্লিতে ট্রাক্টর নিয়ে সাধারণতন্ত্র দিবসে সরকারি অনুষ্ঠানের পর সরকার নির্ধারিত এবং নেতৃত্বের সাথে আলোচনার ভিত্তিতে যে রুট তৈরি হয়েছিল, শহরে না ঢুকে আউটার সার্কেল প্রায় 55 কিলোমিটার, সেই জায়গায় এই যে র্যালি হলো, 1 লক্ষের উপর ট্রাক্টর, তাতে কয়েক লক্ষ মানুষ, এর সঙ্গে শ্রমিকরাও বহু জায়গায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এটা আমরা চাই। প্রশান্ত কিশোর তার জীবৎকালে এই যে কি ধরনের ব্যবস্থা চাই, সমাজ চাই, রাষ্ট্র চাই, এই ভাবনা থেকে উপলব্ধি করতে পেরেছিলেন যে আমাদের সমাজের এই যে প্রধান উৎপাদিকা শক্তি, একদিকে শ্রমিক আর একদিকে কৃষক, বিশেষ করে মাঝারি, প্রান্তিক, গরিব, শ্রমজীবী কৃষক, তাদেরকে যদি একটা জায়গায় আনা না যায়, যতই এই ধরনের সমাজের কথা আমরা বলি না কেন, স্বপ্ন আমরা দেখি না কেন, তাকে বাস্তবে মাটিতে টেনে আনা যাবে না। এদের যে সঙ্গত শক্তি, এটার যে লড়াই, তাতে অন্য মানুষকে আকৃষ্ট করে একটা বৃহত্তর সংগ্রামের একটা ক্ষেত্র তৈরি করবে। তার এটা ছিল স্বপ্ন। এবং এই স্লোগানকে সামনে রেখে জীবনকালে শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে যতক্ষণ কাজ করতে পারছিলেন,
এই পশ্চিমবাংলার মাটিতে এই কাজটাই করবার কিন্তু চেষ্টা করে গেছেন প্রশান্ত দ্বারা। এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে কথাটা বিশেষ করে আমরা বলতে চাইছি, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি লক্ষ্য করা যাচ্ছে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন একে তছনছ করে দেওয়ার জন্য কালো আইনের আশ্রয় নিচ্ছে, মিডিয়ার বিরুদ্ধে আক্রমণ করছে, ব্যবহারজীবী বুদ্ধিজীবীদের বিরুদ্ধে আক্রমণ করছে, সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করছে, লাভ জেহাদ, আপনি কি খাবেন খাবেন না, কি পোশাক পরবেন পরবেন না, এই সমস্ত বিষয়গুলো এনে আপনার হেসেলে ঢুকে যাচ্ছে। সেখানে গিয়ে গন্ধ শুকে ঠিক করছে কোনটা কিসের মাংস, এগুলো অজুহাত, ডিভাইড এন্ড রোল, এরকম একটা জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছে। অপরদিকে সংবিধানের বিরুদ্ধে আক্রমণ কেন্দ্রীভূত করছে। সংসদীয় গণতন্ত্র, এই যে বললাম রাজ্যসভায় যে কাণ্ড করলো, এই ফার্ম বিলকে অ্যাক্টে পরিণত করার জন্য, এগুলো তো তৈরি করার কথা না, এগুলো ঘটনা সারা পৃথিবীর মানুষ দেখেছে। আপনারা কলকাতার মানুষ, পশ্চিমবাংলার মানুষ চিন্তা ভাবনায় চেতনায় অনেক বেশি অগ্রসরমান। আপনারা এগুলো দেখেননি, বুঝেননি, মনে করার কোনো কারণ নেই। স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার, সিভিল লিবার্টিস আক্রান্ত হচ্ছে। তাহলে এখন কি নতুন করে সংবিধান লেখবার চিন্তা হচ্ছে? আমাদের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা হচ্ছে। সংবিধান গুরুত্বপূর্ণ দুটো সংস্থা তৈরি করে দিয়েছে, একটা হচ্ছে জুডিশিয়ারি, এটা আমাদের সংবিধানের যে 4টা স্তম্ভ তার মধ্যে অন্যতম। যখন আর কোথাও আপনি কোনো বিচার পাচ্ছেন না, আপনার স্বার্থ রক্ষা করবার জন্য আপনি ওখানে যাবেন। কি হচ্ছে? সে কি তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে? বাবরি মসজিদ ভাঙা, রাম জন্মভূমি তৈরি করা, এই কোর্ট, সুপ্রিম কোর্ট বিশাল রায় লিখেছে, কিন্তু তার কনক্লুশনকে যারা ভাঙলেন তারা যে দাবি করলেন, যেহেতু আমাদের দেশের জনসংখ্যার মধ্যে এদের সংখ্যা বেশি, তাদের পক্ষে, এবং এর পক্ষে হচ্ছে সরকার, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার, তারা হিন্দুত্বের স্লোগান দিয়ে ভারত রাষ্ট্রের চেহারা চরিত্র পাল্টে দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে খুশি করবার জন্য এদের হাতে এই ছবি তারা তুলে দিলেন। এটা তো নিরপেক্ষতা হলো না। নিরপেক্ষতা কিন্তু সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘিষ্ঠের মধ্যে হবে না, আইন গ্রাহ্য হতে হবে। এই জায়গায় সুপ্রিম কোর্ট ব্যর্থ হল। 370 ধারা 35 ক সংবিধানে কাশ্মীর পাকিস্তানে যাবে না ভারতের সঙ্গে থাকবে, এই প্রশ্নে কাশ্মীরের তৎকালীন আন্দোলনকারী মানুষ, তাদের যে নেতৃত্ব ফারুক আব্দুল্লাহর পিতৃদেব কাশ্মীরের শেখ ছিলেন, সিংহ ছিলেন, তিনি সেখানে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন পাকিস্তান ধর্মান্ধ রাষ্ট্র, ভারত ধর্মনিরপেক্ষ, পাকিস্তানে আমরা যাচ্ছি না, ভারতের সঙ্গে আমরা থাকবো। এই নেতৃত্বের উপর আমাদের আস্থা আছে, কিন্তু সেখানে আমাদের কতগুলো বিশেষ সুযোগ আলাদা করে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তার উপর ভিত্তি করে 370, তার উপর ভিত্তি করে 35 কে। জম্মু কাশ্মীর সম্পর্কে কেন্দ্রীয় সরকার যদি কিছু নতুন নীতি ব্যবস্থা পদক্ষেপ নিতে চায়, এই 370 ধারায় পরিষ্কারভাবে বলা আছে, জম্মু কাশ্মীরের যে বিধানসভা, তাদের সাথে আগাম আলোচনা না করে, মতামত না নিয়ে সেই আইন পরিবর্তন করা যাবে না। 35 ক মানে হচ্ছে তাদের জমি বাইরের লোক গিয়ে কিনে স্থায়ীভাবে বসতি স্থাপন করতে পারবে না, তাহলে তারা সংখ্যালঘু হয়ে যাবে। মানল না, এর বিরুদ্ধে মামলা হলো সুপ্রিম কোর্টে, সময় নাই এই মামলা হাতে নেওয়া। এই যে কা হলো,
আমাদের দেশের সংবিধানে 14 এবং 15 নম্বর যে ধারা, তাতে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নির্বিশেষে কতগুলি সুনির্দিষ্ট শর্তের ভিত্তিতে ভারতবর্ষের যারা স্থায়ী বাসিন্দা তারা নাগরিক হতে পারবে। এটাকে সংশোধন করে পার্শ্ববর্তী 2-3টা বিশেষ রাষ্ট্রের নাম উল্লেখ করে আরো পার্শ্ববর্তী 3-4টা রাষ্ট্রের নাম বাদ রেখে মুসলমানদের বাদ দিয়ে যারা এই ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছেন বা আসবেন একটা নির্দিষ্ট সময়ের পর থেকে তাদের নাগরিক হবার সুযোগ দেওয়া হলো। এর বিরুদ্ধে মামলা হলো, সুপ্রিম কোর্টের কাছে রিট করা হলো। সুপ্রিম কোর্টের সময় নাই এগুলো নিয়ে বসে কথা বলবো। এর অর্থটা কি? সরকার চায় না। তার অর্থ দাঁড়াচ্ছে এই যে নিরপেক্ষ বলে যে পিলারটা তৈরি হল, মানুষ যার উপর আস্থা রাখতেন, একটা মোহ তৈরি হয়েছিল, এটা আস্থা হারাচ্ছে। শাসক গোষ্ঠী তাদের শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের যে মতাদর্শ, তার ভিত্তিতে তারা যেভাবে চলবার চেষ্টা করছে তার পক্ষে ঘুরিয়ে ফিরিয়ে এই আমাদের যে বিচার ব্যবস্থা সর্বোচ্চ যেটা বলছি সুপ্রিম কোর্ট, তারা সেরকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। আপনাদের পশ্চিমবাংলার গত 10 বছরের অভিজ্ঞতা কি? নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এগুলো বাদই রাখলাম, এগুলো রাজ্য সরকার তৈরি করা যে নির্বাচন কমিশন তারা এগুলো করে, কিন্তু লোকসভা, বিধানসভার নির্বাচন ভোট দিতে পারছেন আপনারা? তৃণমূল শাসন, মিটিং করতে পারছেন, মানুষকে জমায়েত করতে পারছেন, একদলীয় স্বৈরশাসন। নির্বাচন কমিশনের কাছে এদের যারা প্রতিনিধিত্ব করছেন, এখানে দিল্লিতে যারা চালাচ্ছেন, মূল অফিসে বসে সর্বভারতীয় নেতৃত্ব, এখানে সবাই ঐক্যবদ্ধভাবে ভোটারদের অধিকার রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য যাচ্ছেন। এই কমিশন কার্যকরী ভূমিকা নিচ্ছে নির্বাক পুতুলের মতো। দিল্লির যারা শাসক, তাদের যারা সঙ্গীয় গোপনে বা প্রকাশ্যে তাদের অসুবিধা হতে পারে এরকম কোনো বক্তব্য এরা রাখছেন না, বা তাদের অসুবিধা করছে অন্যরা, তাদেরকে অবদমিত করবার জন্য এদের পক্ষে দাঁড়িয়ে কমিশন, এটা দিল্লিরই হোক রাজ্যেরই হোক, তারা সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে নিরপেক্ষ যে প্রতিষ্ঠানটা, এটা গুরুত্ব হারাচ্ছে। এই কারণে আমরা বলছি সংবিধান আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, ধর্ম নিরপেক্ষতার যে আদর্শ সেটা আক্রান্ত। সুদখোর মহাজন যারা ট্যাক্স ফাঁকি দেয়, মেধাবীতে বিদেশিতে টাকা নিয়ে যায়, অন্য নামে বিদেশের ব্যাংকে টাকা রাখে, তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই সরকারটা দিন রাত্র পরিশ্রম করছে। তাহলে কিসের রিপাবলিক এটা? এরা এখন নতুন করে সংবিধান তৈরি করার চিন্তা করছে, স্বাধীনতার ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করছে। এরা তো আরএসএস, এরা তেরঙ্গা ঝান্ডা, জাতীয় পতাকা স্বীকার করেনি, সংবিধান স্বীকার করেনি, স্বাধীনতা স্বীকার করেনি। এখন তারা আমাদের যে ন্যাশনাল অ্যানথেম, এটার বিরুদ্ধে পর্যন্ত কথা বলতে শুরু করেছে। তাহলে দেশের পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এটা বুঝতে পারছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কে বাঁচাবে ভারতবর্ষকে? কে রক্ষা করবে? পশ্চিমবাংলায় আগামী কিছু 2-3 মাস পর আপনাদের বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে 10 বছর আগে বিধানসভার নির্বাচনে বামফ্রন্ট সরকারকে হটিয়ে আপনারা তৃণমূল সরকার তৈরি করেছেন। অনেক প্রতিশ্রুতি আপনারাই বলছেন, আমি শুনছিলাম আমার আগে যে 3-4জন বক্তা বক্তব্য রাখছিলেন, প্রতিশ্রুতির জায়গায় মানুষের সমস্যা যেই তিমিরে শুধু সেখানে না, তার থেকে আরো নিচে, আরো গভীরে চলে যাচ্ছে। এটা কাটমারি রাজত্ব চলছে, দুর্নীতির রাজত্ব চলছে। তাহলে এরকম একটা পরিস্থিতিতে আমাদের সামনের দিনের করণীয়টা কি হবে? কিভাবে আমরা পশ্চিমবাংলাকে রক্ষা করব? দেশের এই যে নেতিবাচক প্রবণতাগুলো, এটা পশ্চিমবাংলাকে বাদ দিয়ে
অন্য জায়গায় এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে এটা মনে করার কোনো কারণ নেই। পশ্চিমবাংলা প্রভাবিত হতে বাধ্য হবে। পশ্চিমবাংলা যদি এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় এবং পরিবর্তন এখানে আনতে পারে, তাহলে জাতীয় ক্ষেত্রে আজকে যে জটিল পরিস্থিতি, অর্থনৈতিক, সামাজিক, এই উভয় দিক থেকে এখানটায় পরিবর্তন ঘটানোর পক্ষে একটা পরিমণ্ডল তৈরি করা সম্ভব হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি লক্ষ্য করছেন? বিজেপি ঝাঁপিয়ে পড়েছে। এখানে যে ঝাপাঝাপি লক্ষ্য করছি, ত্রিপুরায় ছোট্ট রাজ্য, 60 সদস্য বিধানসভা, 2018 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছিল। ঠিক একই কায়দায় আরো বৃহত্তর পরিসরে, লোক বেশি, আসন বেশি, ভোটার বেশি, এবং পশ্চিমবাংলার তার যে ভৌগোলিক অবস্থান, তার যে লোকেশন, স্ট্র্যাটেজি, যে কারণে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই পশ্চিমবাংলাকে, কলকাতাকে একসময় তাদের রাজধানী করেছিল। এমনি এমনি করেছে মনে করার কারণে আরএসএস, বিজেপি তাদের ভাবনার মধ্যে এই জায়গাটা পশ্চিমবাংলার গুরুত্ব ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, এই বিজেপিকে, আরএসএস কে খাল কেটে পশ্চিমবাংলায় ঢুকতে কে সাহায্য করবে? বামফ্রন্ট? বামফ্রন্ট না, তৃণমূল কংগ্রেস। যে কংগ্রেসের পেট থেকে বেরিয়ে তৃণমূল হলো। এরা বিজেপি সরকারে ছিলেন বাজপেয়ীর সময়, এখানে প্রতিযোগিতা করছে কে বেশি এই ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে নিজের দিকে লোক রাখতে পারে। এগুলো আপনারা জানেন, আমি সেখানে যাচ্ছি না বিশ্লেষণে। একটা এখানকার মানুষের বক্তব্য, একটা দূরত্ব বজায় রেখে গোপন সমঝোতার ভিত্তিতে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। লক্ষ্য হচ্ছে বাম গণতান্ত্রিক প্রকৃত ধর্মনিরপেক্ষ শক্তি এটা যাতে মাথা তুলতে না পারে। পশ্চিমবাংলার লড়াই শুধু পশ্চিমবাংলার জন্য না, গোটা দেশের জন্য। কাজে এরকম জায়গায় এই শক্তি যাতে মাথা তুলতে না পারে, এবং এটা বিদেশি প্রতিক্রিয়ার যে শক্তি, তাদেরও কিন্তু নজর আছে। হিলারি ক্লিন্টন ছুটে আসছিলেন এই রাজ্যের তৃণমূলের যে মুখ্যমন্ত্রী, তার সঙ্গে কথা বলার জন্য। জ্যোতি বসুর সঙ্গে কিন্তু কথা বলবার জন্য আসেনি, বুদ্ধিদেব ভট্টাচার্যের সাথে কথা বলবার জন্য আসেনি। এগুলো তাৎপর্যমণ্ডিত, বুঝবার চেষ্টা করতে হবে। শুধু দেশীয় রাজ্যের অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার শক্তি না, আন্তর্জাতিক যে প্রতিক্রিয়ার শক্তি জোটবদ্ধ হয়ে এই পশ্চিমবাংলাকে লণ্ডভণ্ড করে দিয়ে তৃণমূলের সরকার এবং একটা সমঝোতার নীতি নিয়ে চলবার চেষ্টা করেছে। খাল কেটে বিজেপিকে এখানে ঢুকিয়েছে। এখানে আমার আগের বক্তারা বলেছেন, আমাদের ত্রিপুরা আমরা দেখেছি 299টা প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা এগুলো বিশ্লেষণ করেছি, এগুলোকে ফোকাসে নিয়ে এসেছিল 7 থেকে 10টা স্লোগানে। কি বলছে? মিস কল দিলে চাকরি হবে। কি করে হবে? ইন্টারভিউ ছাড়া ঘরে ঘরে চাকরি হবে। আমরা হিসাব করে দেখেছি, প্রায় 10 লক্ষ পরিবার, তাতে যদি 2-3 লক্ষ পরিবারের মধ্যে চাকরি হয়, বাকি যা 8 লক্ষ পরিবার, একজন করে যদি চাকরি দিতে হয়, তো নতুন করে 8 লক্ষকে চাকরি দিতে হবে। ত্রিপুরা সরকারের যে বাজেট, তার যে আয় উপার্জন, এটা তো বেতনই দিতে পারবে না। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ কি করে হবে? কোথেকে টাকা আসবে? বলছে ডাবল ইঞ্জিন। দিল্লি সরকার বিজেপি, রাজ্য সরকার বিজেপি, একটা গাড়ি 2টো ইঞ্জিন, অনেক বেশি শক্তি, টাকার কোনো অভাব হবে না। বামফ্রন্ট টাকা আনতে পারে না। আমরা ঘটি নিয়ে যাব না, কলসি নিয়ে যাব, ঘোড়া ভর্তি করে করে টাকা নিয়ে প্রভাবিত হচ্ছে মানুষ। শূন্য আসন নিজেদের কল্পনা প্রসূত একটা সংখ্যা উপস্থিত করে বলছেন 1 বছরের মধ্যে পূরণ করে দেব। এটা তো একটা নর্মাল ধারাবাহিক প্রক্রিয়া। রেগা 200 দিনের কাজ হবে।
ভারতবর্ষে কোথায় কি আছে না আছে দরকার নাই, মজুরি সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা সবচেয়ে বেশি হবে। 7 সেন্ট্রাল পে কমিশন, কেন্দ্রের সরকারই তার পুরো কার্যকরী করতে পারলো না, এখনো নতুন আরেকটা পে কমিশন কাজ করছে। আমরা আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে ম্যাক্সিমাম আমরা দেওয়ার চেষ্টা করেছি, যেটা পারলাম না আমাদের বন্ধুদের কাছে আমরা দাঁড়িয়ে বলেছি প্রকাশ্যে, এর বেশি কিছু করতে গেলে পর আমাদের ভাড়ারে টান পড়বে। শুধু কর্মচারী শিক্ষকের বেতন দিলে তো সরকার চলবে না, আমাদের কৃষকের কথা ভাবতে হবে, শ্রমজীবী মানুষের কথা ভাবতে হবে, উপজাতি তফসিলি অফিসের সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী, আমাদের ছাত্র, আমাদের শিশু, আমাদের মায়েরা, তাদের কথা ভাবতে হবে। রাস্তাঘাট, জল, কল কোথেকে টাকা পাবে? কেন্দ্রের সরকার টুটি টিপে মারবার চেষ্টা করছে, হাতে যখন মারতে পারছে না ভাতে মারার চেষ্টা করছে। কাজে বুঝবার চেষ্টা করুন, এই সরকার যদি তৈরি হয় আপনাদের সাথে নিয়ে লড়াই করে কেন্দ্রের অনিচ্ছুক খাত থেকে টাকা আদায় করে যতটা সম্ভব বাকি যেগুলো আছে অনাদায়ী সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। ওরা কি প্রতিশ্রুতি দিলেন? সরকার তৈরি করতে পারলে ক্যাবিনেটে প্রথম সিদ্ধান্ত হবে 7 সেন্ট্রাল পে কমিশনের বাদবাকি যেগুলো বামফ্রন্ট সরকার দিতে পারলো না, প্রথম সিদ্ধান্ত হবে সেগুলো দিয়ে দেওয়া। পশ্চিমবাংলা আপনাদের এখানে 7 সেন্ট্রাল পে কমিশন দিয়েছে এখন অব্দি?